রেকর্ড বৃষ্টিতে ডুবল কক্সবাজার, পানিবন্দী হাজার হাজার মানুষ। ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়েছেন সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম। ছেলের নেতৃত্বে গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী, বিপক্ষ মত দমনে ছিলেন বেপরোয়া। এবং পণ্য পরিবহনে নৌপথের সম্ভাবনা থাকলেও কাজে লাগানো হচ্ছে না। সড়কে চাপ কমাতে চট্টগ্রাম বন্দর ও পানগাঁও রুটের ব্যবহার বাড়াতে বৈঠকে বসবে জাহাজ মালিক বন্দর কর্তৃপক্ষ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। রেকর্ড 501 মিলিমিটার বৃষ্টিতে ডুবে গেছে পর্যটন নগরী কক্সবাজার, যা এখন পর্যন্ত জেলার সর্বোচ্চ। বৃষ্টিতে হোটেল মোটেল জোনের পাশাপাশি পানি জমেছে অর্ধশত গ্রামের বসতবাড়িতেও। এতে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত 20,000 পর্যটক। এর মধ্যেই ভোরে সদর ও উখিয়ায় পাহাড় ধসে নিহত হয়েছেন নারী শিশুসহ 6 জন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ভারী বৃষ্টিতে ডুবে আছে কক্সবাজার, চারদিকে শুধু পানি আর পানি। তলিয়ে আছে পর্যটন জোন কলাতলির হোটেল মোটেল এলাকা, সৈকতের লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট সহ বিভিন্ন এলাকা। একই সঙ্গে বৃষ্টিতে প্লাবিত হয়েছে টেকনাফ উখিয়ার অর্ধশত গ্রাম। পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে 50,000-এর বেশি মানুষ। মৌসুমী বায়ুর প্রভাবে কক্সবাজারে গত 24 ঘন্টায় 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এখন পর্যন্ত কক্সবাজারের সর্বোচ্চ বৃষ্টিপাত। এর আগে 467 মিলিমিটার বৃষ্টিপাত হয় 2015 সালে। ঘরবাড়ি বাজার দোকান দাম সব কিছু এখন দোকানও যে চালাফেরার জন্য যাতায়াতের অনেক কষ্ট হচ্ছে আর কি। গতকালকে আমি সারা রাত ঘুমাতে পারি নাই, ঘরের মধ্যে পানি এক বেত হয়ে গেছে। এখন রোডের মধ্যে গাড়িগুলো এখন চলাচল করতে পারছে না। ঘোরার জন্য আসলাম এখানে, মানে ওইরকম ঘুরতে পারতেছি না। থাকার ইচ্ছা ছিল আরো কয়েকদিন, এখন আজকে ব্যাগ যাবো আবার ঢাকা। অফিস থেকে শুরু করে রেস্টুরেন্ট সবকিছুতেই পানি। এই মুহূর্তে কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রাম নগরীর বৃষ্টির খবর জানাতে আগ্রাবাদে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। পর্যটন নগরী এখন ডুবন্ত শহরের নগরীতে পরিণত হয়েছে। বিশেষ করে রাস্তাঘাট থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সবকিছু এখন পানিতে সয়লাভ। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে লাবণী পয়েন্ট। লাবণী পয়েন্টের ঠিক সামনে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই ক্রিকেট স্টেডিয়ামের যে দুটি মাঠ রয়েছে পুরোই এখন পানিতে তলিয়ে গিয়েছে। আমরা লক্ষ্য করছি শুধু পানি, পানি আর পানি, চারদিকে শুধু পানি। এই স্টেডিয়ামটি যেহেতু পানিতে ডুবে রয়েছে, তার পাশাপাশি তার চারপাশে যে পর্যটন কর্পোরেশনের হোটেল মোটেলগুলো রয়েছে সেগুলো ডুবে রয়েছে। আমরা দেখতে পেয়েছি এলজিআরডির যে কার্যালয় রয়েছে, পর্যটন কর্পোরেশন যে কার্যালয়, সবগুলো এখন পানিতে নিমজ্জিত। শুধু হোটেল মোটেল জোন নয়, কক্সবাজারে অন্যান্য যে শহরের যে 1 নম্বর ওয়ার্ড রয়েছে নাজিরাটেক, সমিতিপাড়া সহ অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, ট্যাগপাড়া থেকে শুরু করে তারাবুনিয়ারছড়া, এখন সব জায়গায় শুধু পানি আর পানি। পুরো শহরের 90% এলাকা এখন পানিতে নিমজ্জিত বলা যায়। বিশেষ করে কক্সবাজারে এখন 20 থেকে 30,000-এর মতো পর্যটক রয়েছে। এই পর্যটকগুলো হোটেল রুমে আটকা পড়ে আছে, তারা আসলে বের হতে পারছে না। যেহেতু সাগর উত্তাল এবং উত্তাল সাগরে কোনো মানুষজন নেই, যে কিটকটগুলো রয়েছে সেগুলো নিরাপদে রাখা হয়েছে, সেই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। আর যেহেতু বাতাসও গতিবেগও বেড়েছে বিকেলের পর থেকে, আবহাওয়া অফিস যেটি বলছে গত 24 ঘন্টায় বিকেল 3টা পর্যন্ত কক্সবাজারে ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে 2015 সালে 467 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তবে এই যে ভারী বৃষ্টিপাত সেটি গতকাল থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত আছে, এবং এই বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত গতকাল ভোর রাতে যে পাহাড় ধস হয়েছে সেই পাহাড় ধসে 6 জনের মৃত্যু হয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে 3 জন, পাশাপাশি কক্সবাজার শহরের ডিগকুল এলাকায় একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে। এবং পাশাপাশি যেভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এক্ষেত্রে আরও বেশি পাহাড় ধসের আশঙ্কা করছে কক্সবাজার জেলা প্রশাসন সহ
যে অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন, এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে যে মাইকিং শুরু হয়েছে সেই পাহাড়ধসের ঝুঁকি যারা পাদদেশে বসবাস করছে তাদেরকে সরে যাওয়ার জন্য প্রশাসন থেকে এখনো পর্যন্ত মাইকিং করা হচ্ছে এবং তাদের নিরাপদে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে, আর পাশাপাশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের যে পরিস্থিতি, সেটি সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী ফেরদৌস লিপির কাছে। চট্টগ্রামে দুপুরের পর থেকে যে বর্ষণ সেটা কিন্তু এখনো অব্যাহত আছে, যদিও আসলে সেটা থেমে থেমে হচ্ছে, কিন্তু বিকেলের পর আমরা দেখেছি যে বৃষ্টির সঙ্গে কিছুটা দমকা হাওয়াও বইছে। এবং বৃষ্টির কথা যেটা বলছিলাম, আসলে দুপুর 2টার পর থেকে যে বর্ষণ, সেই বর্ষণে আসলে চট্টগ্রামের যে নিম্ন অঞ্চল অর্থাৎ আগ্রাবাদ, সিরিয়া আবাসিক এলাকা, 2 নম্বর চকবাজার, এরকম কিছু এলাকায় পানি উঠেছে। এবং আসলে এখানকার বাসিন্দারা বলছেন যে সামান্য বৃষ্টিতে এই যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতে পানি উঠে, মূলত পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকা এবং নর্দমা খালগুলো যে পরিষ্কার পরিচ্ছন্ন না করা, এই কারণগুলোকে তারা যেমন দায়ী করছেন। পাশাপাশি বিভিন্ন সরকারি যে সংস্থাগুলো আছে, বিশেষ করে যারা জলাবদ্ধতা নিরসনের কাজ করে থাকেন, তারা যে কাজটা আসলে সঠিক সময়ে শেষ না করার জন্যই আসলে জলাবদ্ধতার যে দুর্দশা, সেই দুর্দশা থেকে কিন্তু চট্টগ্রামের যে সাধারণ মানুষ তারা কিন্তু মুক্তি মিলছে না। এবং হাজার হাজার কোটি টাকা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রকল্প কিন্তু সিডিএ, সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন সংস্থা কিন্তু আজকে বেশ কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে, কিন্তু তারপরেও জলাবদ্ধতার যেই মুক্তি, সেই মুক্তি কিন্তু মিলছে না। অল্প বৃষ্টিতেই কিন্তু যে অঞ্চলগুলোর কথা বললাম, অর্থাৎ আগ্রাবাদ, সিডিএ, 2 নম্বর গেট, চকবাজার, এসব এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর আজকে যেহেতু ছুটির দিন, সেহেতু দেখা গেছে যে মানুষজন তাদের যে ব্যক্তিগত কাজ, সেই কাজের যখন বের হয়েছেন, এই জলাবদ্ধতার কারণে কিন্তু তাদেরকে আসলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এবং এই দুর্ভোগের থেকে আসলে কখন সাধারণ মানুষ মুক্তি পাবে, সেই কথা কিন্তু তারা বারবার, যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, তাদের কাছে জানতে চাচ্ছেন। আর এই যে বর্ষণ আজকে থেকে, অর্থাৎ গতকাল সন্ধ্যা থেকে আসলে থেমে থেমে শুরু হয়েছে এবং সেটা আসলে দুপুরের পর থেকে বেড়েছে। এবং এই বর্ষণটা আসলে আগামী কয়েকদিন পর্যন্ত চলবে বলে যে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং সেই সঙ্গে কিন্তু চট্টগ্রামের যেসব পাহাড়গুলো আছে, সেই পাহাড়গুলো কিন্তু ভূমিধসের একটা আশঙ্কা করা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে যারা এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন, তাদেরকে সরিয়ে নেওয়ার কিন্তু সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে সেখান থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম চট্টগ্রাম এবং কক্সবাজারে। পটুয়াখালীতে মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত অব্যাহত আছে। পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। সমুদ্রগামী মাছ ধরা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ইতোমধ্যে মহিপুর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ ধরা ট্রলারগুলো আশ্রয় নিতে শুরু করেছে। গত 24 ঘন্টায় পটুয়াখালী জেলায় 176 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সব পক্ষের মতামত নিয়ে বাংলাদেশ পুলিশের সংস্কার আনা হবে। ব্রিটিশ আমলের আইন আর মান্ধাতার আমলের ধ্যান ধারণা বাদ দিয়ে কিভাবে জনবান্ধব পুলিশ হতে পারে সেদিকে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। জুলাই বিদ্রোহে বাংলাদেশ পুলিশ যে ভূমিকায় অবতীর্ণ হয়, তেমনটা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে তা নিশ্চিত করার কথাও বলেন সাবেক এই আমলা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। চিন্তা করা যায় না যে আমার দেশের পুলিশ আমার দেশের ছাত্রদেরকে গুলি চালাচ্ছে, তাও এত নির্মমভাবে হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে। আজকে সেই নির্মমতার গল্প কিন্তু পুরো পৃথিবী জানে এবং পুরো পুলিশ বাহিনীকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত এই নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক আমলা সফররাজ হোসেন। 2003 থেকে 2007 পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি। বাহিনীটিতে সংস্কারের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজ করার আশা তার।
প্রায় 30-32 বছর চাকরি করছি পুলিশের সঙ্গে, যেটুকু আমার অভিজ্ঞতা আছে আমি একই সঙ্গে চেষ্টা করবো যে পুলিশের রিফর্মসের মাধ্যমে যাতে দেশের এবং জনগণের সবাই মিলে আলোচনা করে আপনাদের সাথে পরামর্শ করবো, স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেই আমরা একটা সুপারিশ তৈরি করবো। 1-1.5 মাসে যেটা হয়েছে এটা যেন ভবিষ্যতে যাতে না হয় এটা আমরা চেষ্টা করবো। ইতিমধ্যেই বাহিনীতে পদোন্নতি পেয়েছেন শতাধিক কর্মী। এসপি পদে বদলি হয়েছে 50টি জেলায়, বিভিন্ন পদে হয়েছে রদবদল। আলোচনায় আছে লোগো পোশাক বদলেরও, কিন্তু শুধু ব্যক্তির বদলার বাহ্যিক পরিবর্তন নয়, পুলিশের পুরো কাঠামোয় পরিবর্তন চায় বাংলাদেশ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ সহ 2 মামলায় ঝিনাইদহ 1 আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ারদারকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে জেলা সিনিয়র জুডিশিয়াল দ্বিতীয় আদালতের বিচারক রুমান আফরোজ এই আদেশ দেন। গত 4 আগস্ট ঝিনাইদহে বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে আগুন দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ঝিনাইদহ 1 আসনের সাবেক এমপি নায়েব আলীকে প্রধান আসামি করে থানায় মামলা করা হয়। গতরাতে শহরের আরবপুর জামতলা এলাকার নিজ বাসা থেকে নায়েব আলীকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পণ্য পরিবহনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাপ কমাতে নৌপথ ব্যবহারের সম্ভাবনা থাকা সত্ত্বেও তা কাজে লাগানো হয়নি। অথচ ঢাকা ভিত্তিক পণ্য ডেলিভারি নিতে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল যেমন সচল রাখা হয়েছে, তেমনি কন্টেইনার পরিবহনের অনুমতি পেয়েছে অন্তত 12টি প্রতিষ্ঠান। এরপরও এই রুটে কন্টেইনার পরিবহন সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে। এই অবস্থায় আগামী রোববার জাহাজ মালিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সাক্ষাৎকার ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের আগস্ট মাসের ভয়ঙ্কর বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল 20 দিনের বেশি। এই সময়ে পণ্যবাহী হাজার হাজার ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি যেমন রাস্তায় আটকা পড়েছিল, তেমনি বিপর্যয় নেমে আসে আমদানি রপ্তানি বাণিজ্যে। অথচ মহাসড়ক এড়িয়ে নৌপথে ঢাকার পানগাঁও কন্টেনার টার্মিনালে এসব পণ্য পৌঁছানোর সুযোগ থাকা সত্ত্বেও নানা জটিলতার কারণে তা কাজে লাগানো যায়নি। ল্যান্ডড পদ্ধতিটাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে এই পানগাঁও টার্মিনালটা কিন্তু ওয়ার্কেবল হয়ে যাবে। তখন একটা ইনকেস আমার রেল বন্ধ হয়ে গেলে, আমার যদি রোড বন্ধ হয়ে যায়, কিন্তু আমার রিভার বন্ধ হবে না কোনো। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগাঁও রুটে সরাসরি কন্টেনার পরিবহন শুরু হয় 2013 সালে। এর মধ্যে 2017-18 অর্থ বছরে কন্টেনার পরিবহন পৌঁছে যায় 20,000-এর ঘরে, আর 2022-23 অর্থ বছরে সব রেকর্ড ছাড়িয়ে 35,771 টিওস কন্টেনার পরিবহন হয়। এই রুটে কন্টেনার পরিবহন বাড়াতে নেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি। তারপরও গতি না আসায় আগামী রোববার পানগাঁও কন্টেনার টার্মিনালে জাহাজ মালিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই বিষয়টাকে আগ্রহী করার জন্য কি প্রণোদনা দেওয়া যায় বা কিভাবে ব্যবসায়ীদেরকে আগ্রহী করা যায় এই পানগাঁওটাকে যেন ফুললি ইউজ করে। এরই মধ্যে 12টি প্রতিষ্ঠান কন্টেনার পরিবহনের অনুমতি পেল। বর্তমানে মাত্র 3টি প্রতিষ্ঠানে 60টি জাহাজ কন্টেনার পরিবহন করছে। কস্ট রিলেটেড ইস্যু, ফ্রেট রিলেটেড ইস্যুস এবং আদার যে চ্যালেঞ্জগুলো আছে, এইসব কারণে শিপিং লাইনগুলো যেমন পানগাঁওয়ের ব্যাপারে ইন্টারেস্টেড না, একইভাবে কনসাইনিরাও কিন্তু ইন্টারেস্টেড না। চট্টগ্রাম বন্দর পানগাঁও রুটে চলাচলের জন্য অনুমতি পাওয়া প্রতিটি জাহাজে 280 থেকে 300 কন্টেনার পরিবহনের সক্ষমতা রয়েছে। সড়কপথের চাপ কমাতে এই নৌপথের কোনো বিকল্প নেই, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বাংলার সময়। অরক্ষিত গোপালগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয়ের রেকর্ড রুম। মাঝে মধ্যেই রুম থেকে খোয়া যাচ্ছে দলিলের গুরুত্বপূর্ণ তথ্য। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জমির মালিকদের। জমির দলিলের নকল উত্তোলনের জন্য গোপালগঞ্জের রেকর্ড রুমে ভিড় করেন বাসিন্দারা। প্রতিদিন গড়ে 150 বালাম বই বের করে তথ্য সেবা প্রদান করেন নকল নবিশরা। অভিযোগ উঠেছে রেকর্ড রুমে দায়িত্বে থাকা কর্মচারীদের সহযোগিতায় কয়েকজন নকল নবিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে বালাম বই থেকে নির্দিষ্ট পাতা ছিঁড়ে গায়েব করে দেন। সম্প্রতি 2টি বালাম বই থেকে 2টি পাতা ছেঁড়া পাওয়া যায়। আমরা রক্ষণাবেক্ষণের পরিবর্তে এইটা আর তা খেয়ানত করে ফেলি, তাহলে তো মানুষের জিম্মাদারি বলে কিছু আর থাকে না। দলিলপত্রের ভিতর থেকে যে একটা কাগজ পাওয়া যায়, একটা কাগজ ছেঁড়া পাই, এখানে তাহলে আস্থার জায়গা মানুষের থাকে না। প্রতিকার না হলে
আমাদের দেশের ক্ষতি, আমাদের এই অফিসের ক্ষতি। তবে অভিযোগ অস্বীকার করে ঘটনাটি ষড়যন্ত্র বলছেন অভিযুক্তরা। পাতা XYZ কেউ না কেউ ছিঁড়ছে এবং আমাকে উদ্দেশ্য পরিণতভাবে আমার পিছনে শত্রুতা আমি করে আমাকে ভাষায় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। লোকবল সংকটের অজুহাত সহকারী রেকর্ড কিপারের। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রেকর্ড রুমের তদারকিতে থাকা সদর উপজেলা সাব রেজিস্ট্রার। মূলত সম্পূর্ণ আমি একা এই রেকর্ড রুমের একা দায়িত্ব নিয়ে আমি পারি না, অতএব তারা করে কি এখান থেকে বই রেকর্ডের পলাশ আছে, পলাশ রেকর্ডের থেকে বই ধরে দেয়, ওরা দরখাস্ত জমা দিয়ে ওটা নিয়ে নেয়। যেহেতু এটা ইনকোয়ারি তদন্ত চলতেছে, তদন্ত রিপোর্ট আসার পরেই কে দোষী সেই ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে। গোপালগঞ্জ রেজিস্ট্রার অফিসের তথ্য মতে জেলার রেকর্ড রুমে দলিলের সব তথ্যের 1 লাখেরও বেশি বালাম বই রক্ষিত আছে। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ। দেখছেন বাংলার সময়। ঈদের মিলাদুন্নবী উপলক্ষে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো জশ্নে জুলুস। গাউসিয়া কমিটির আয়োজনে দুপুরে জুমার নামাজ শেষে বৃষ্টি অপেক্ষা করে এতে অংশ নেন মুসল্লিরা। জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল আলিম রেজভী জশ্নে জুলুসের নেতৃত্ব দেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রেকর্ড বৃষ্টিতে ডুবল কক্সবাজার, পানিবন্দী হাজার হাজার মানুষ এবং ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়েছেন সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম। ছেলের নেতৃত্বে গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী, বিপক্ষ মত দমনে ছিলেন বেপরোয়া। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।